হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে খুবই ভালো আছো। তোমরা সবাই জানো কালকে থেকে তোমাদের পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা বা প্রাক নির্বাচনী পরীক্ষা। আর এই পরীক্ষা হচ্ছে বাংলা প্রথম পত্র। এই বাংলা প্রথম পত্রের এই অংশটুকু তোমাদের সিলেবাস অংশ। আর আমি এই ছয়টি 12টি গদ্য এবং পদ্যের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিচে আলোচনা করব। অবশ্যই আলোচনাগুলো দেখে যাবা, দেখলে হয়তোবা তোমাদের উপকারে আসবে। হ্যাঁ, এবং অবশ্যই কিছু অনেক প্রশ্নই তোমরা হুবহু কমন পাবা। তো এই কারণে এই প্রশ্নগুলো একটু অবশ্যই দেখে যাবা। তো আমি সর্বপ্রথম অর্ধবার্ষিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি। এক নম্বর হচ্ছে প্রতাপ সুভার মর্যাদা বুঝতো কেন? তো মাছ ধরার সময় উত্তর হচ্ছে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হওয়ায় প্রতাপ সুভার মর্যাদা বুঝতো। সুভা গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে? উত্তর হচ্ছে গোসাইদের ছোট ছেলে প্রতাপকে। আর এই প্রতাপের প্রধান শখ ছিল হচ্ছে ছিপ ফেলে মাছ ধরা। 3 নম্বর প্রশ্নে আসি, কাব্যামৃতে আমাদের অরুচি ধরেছে কেন? প্রচলিত শিক্ষার দোষে। উত্তর হচ্ছে প্রচলিত শিক্ষার দোষে। কালো মেঘ কি? কালো মেঘ হচ্ছে যকৃতের রোগে উপকারী এক প্রকার তিক্ত স্বাদের গাছ। পিসরোপলের আসামি কি? এর উত্তর হচ্ছে খাঁচায় পড়ে থাকা অবহেলিত আসামি। অপুর দিদির নাম কি? অপুর দিদির নাম হচ্ছে দুর্গা। অপুর দিদির বয়স কত? তার বয়স হচ্ছে 10-11 বছর। পুলকদীপ্ত অর্থ কি? আনন্দের উদ্ভাস। ছাত্র জীবনে মোহাম্মদ ওয়াজেদ আলী কোন আন্দোলনে যোগ দিয়েছিলেন? অসহযোগ আন্দোলন। তায়েফের অবস্থান কোথায়? সৌদি আরবের দক্ষিণাঞ্চলে। সবসময় কবির কার কথা মনে পড়ে? কপোতাক্ষ নদের। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? মেঘনাদ বধ কাব্য। চালতা ফুল কিসের জলে ভিজবে? শিশিরের জলে ভিজবে। চরের খুব কাছে এসে কি লেগেছে? খেয়া নৌকাগুলো। জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা কি? প্রকৃতির রহস্যময় সৌন্দর্য। খলিফার প্রিয় পাত্র কে ছিলেন? আলী ইবনে আব্বাস। তার পূর্ণ নাম আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন। তিনি ছিলেন সপ্তম আব্বাসীয় খলিফা এবং খলিফা হারুনুর রশিদের দ্বিতীয় পুত্র। আর তিনি ছিলেন দামাস্কাসের শাসনকর্তা। অবশ্যই এগুলো ভালো করে দেখে যাবা, এবং যদি মুখস্থ না থাকে তো একটু অবশ্যই মুখস্থ করে যাবা, দেখবা পরীক্ষা কমন পাবা। প্রত্যুত প্রকার শব্দের অর্থ কি? এর উত্তর হচ্ছে উপকারীর প্রতি উপকার। উপকারীর প্রতি উপকার। বর্তমান সিরিয়ার রাজধানী কি? দামেস্ক। বর্তমানে ইরাকের রাজধানী কি? বাগদাদ। আর এই বাগদাদ শহরটি হচ্ছে, এটি টাইগ্রিস নদীর উভয় তীরে এবং ফুরাত ও ইউফ্রেটিস নদীর 25 মাইল উত্তরে অবস্থিত। এটাও নৈবর্তিকে ধরতে পারে। এটি আব্বাসীয় খলিফা মনসুর 763 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। 20 নম্বর প্রশ্নে আসি, সুভার গ্রামের নাম কি? সুভার গ্রামের নাম চণ্ডীপুর। শুক্লা দ্বাদশী অর্থ কি? চাঁদের 12তম দিন। পূর্ণিমা তিথি শব্দের অর্থ কি? চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়। এরপরে আসি, আমরা পড়ব 23 নম্বর কোশ্চেন, মুখ শব্দের অর্থ কি? বধির বা বোবা। সুভার কয়টি গাভী ছিল? 2টি গাভী ছিল। আর এই গাভী 2টি সম্পর্কে কিছু তথ্য আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো, গাভী 2টির নাম ছিল সর্বস্বী ও পাঙ্গুলি। গণ্ডদেশ ঘর্ষণ করিত সর্বস্বী আর পা চাটিত পাঙ্গুলি। এগুলো প্রশ্নের মধ্যে আসতে পারে। এবার আসি 25 নাম্বার কোশ্চেন, সুভা কোথায় বসে থাকতো? তেঁতুল তলায়। মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কি? বই পড়া। গতাসু শব্দের অর্থ কি? মৃত। কেতাবী শব্দের অর্থ হচ্ছে কেতাব অনুসরণ করে চলে যারা। দাতাকর্ণ কে? দাতাকর্ণ হচ্ছে মহাভারতের কুন্তিপুত্র। মহাভারতের বিশিষ্ট চরিত্র বা বিখ্যাত চরিত্র কুন্তিপুত্র। 30 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারেও ভবানী অর্থ কি? রিক্ত বা শূন্য। উঠানের কোন জায়গা থেকে দুর্গা অপুকে ডাকছিল? কাঁঠালতলা থেকে। রাহি অর্থ কি? রাহি শব্দের অর্থ হচ্ছে পথিক বা মুসাফির। মক্কা কি? মক্কা হচ্ছে সৌদি আরবের একটি নগরী,
যেখানে আল্লাহ ঘর আল্লাহর ঘর কাবা শরীফ অবস্থিত, আর এখানে নবী জন্মগ্রহণ করেন। মদিনা কি? মদিনা হচ্ছে সৌদি আরবের একটি নগরী। তায়েফ কি? উত্তর হচ্ছে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি প্রদেশ তায়েফ। বদর, ওহদ, আহজাব, খয়বর ও হুদাইবিয়া কি? এগুলো জায়গা বা স্থানের নাম এবং যুদ্ধের নাম। কারণ এই জায়গাগুলোতে যুদ্ধ হয় এবং ওই যুদ্ধগুলোর নামও দেওয়া হয় ওই জায়গার নামানুসারে। অতএব এগুলো জায়গারও নাম, আবার হচ্ছে যুদ্ধেরও নাম। সাফা ও মারওয়া কি? সাফা ও মারওয়া দুটি ছোট পাহাড় যেগুলো কাবার নিকটে অবস্থিত। ৩৮ নাম্বার কোশ্চেনে আমরা আসছি। ৩৮ নাম্বার প্রশ্ন হচ্ছে চতুর্দশপদী কবিতার প্রথম ৮ চরণের স্তবকে কি থাকে? প্রথম অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা, আর শেষ ৬ চরণের স্তবকে থাকে হচ্ছে ভাবের পরিণতি, আর শেষ ৬ চরণকে বলা হয় ষষ্ঠক, আর ৮ চরণকে বলা হয় অষ্টক বা অক্টেট। চতুর্দশপদী কবিতার প্রথম ৮ চরণের স্তবকের মিল বিন্যাসে কি থাকে? থাকে হচ্ছে কক খক কক খক। চতুর্দশপদী কবিতার শেষ ৬ চরণের স্তবকের মিল বিন্যাসে কি থাকে? ঘক চ ঘক চ। কপোতাক্ষ নদ চতুর্দশপদী কবিতার মিল বিন্যাস কি? মিল বিন্যাস হচ্ছে, অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, মনে রাখবা। কক 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 খক গক গক গক। কপোতাক্ষ নদ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন? ফ্রান্সে। বাদশাহজাদা বা সম্রাটের পুত্র বলতে কাকে বলা হয়েছে? হুমায়ুনকে। জীবন বিনিময় গল্পের সম্রাটের নাম কি? বাবর। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? উমর ফারুক। তার খেলাফতের সময়কাল ছিল ১০ বছর। তার উপাধি ফারুক। ফারুককে? যিনি সত্য মিথ্যার মধ্যে, দেখো, যিনি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারেন তাকেই ফারুক বলা হয়। ৪৮ নম্বর প্রশ্ন হচ্ছে জেরুজালিম কি? জেরুজালিম হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রের একটি প্রাচীন শহর। ৪৯ নম্বরে আসি। আবু শাহামা কে? আবু শাহামা হচ্ছে হযরত উমরের পুত্র। হ্যাঁ, এই হযরত উমরের পুত্র হচ্ছে মদ্যপানের অপরাধে এই হযরত উমরই তার শাস্তি নিশ্চিত করে ৮০টি বেত্রাঘাত, আর এই ৮০টি বেত্রাঘাতেই তার মৃত্যু হয়। ঠিক আছে, এবার আসি ৫০ নাম্বার কোশ্চেন। ৫০ নাম্বার প্রশ্ন হচ্ছে কবি বিদ্যুৎকে কার সঙ্গে তুলনা করেছেন? পরীর সাথে। ৫১ নাম্বার প্রশ্ন হচ্ছে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কি? সাহিত্য চর্চা। ৫২ নাম্বার কোশ্চেন হচ্ছে দর্শনের চর্চা, বিজ্ঞানের চর্চা ও সাহিত্যের চর্চা কোথায় হয়? দর্শনের চর্চা হয় গুহায়, বিজ্ঞানের চর্চা হয় জাদুঘরে, জাদুঘরে ও সাহিত্যের চর্চা হয় লাইব্রেরিতে। লাইব্রেরির অবস্থান কার উপরে? স্কুল কলেজের উপরে। ৫৪ নম্বর প্রশ্ন স্বশিক্ষিত কে? যিনি নিজে নিজে শিক্ষিত তাকে স্বশিক্ষিত বলে। আমাটির ভেপু গল্পের কাহিনী শুরু হয় কখন? ৮টা থেকে ৯টায়। অপুর টোল খাওয়া টিনের ভেপুর দাম কত ছিল? ৪ পয়সা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপুর পিস্তলের দাম কত ছিল? ২ পয়সা। হযরতের মৃত্যুশয্যার পাশে শেষ পর্যন্ত কে ছিলেন? মহামতি আবু বক্কর। কাবুল থেকে খাজা মোল্লা গ্রামের দূরত্ব কত ছিল? ২.৫ মাইল। হরফন মৌলা বলতে কি বোঝায়? সকল কাজের কাজী। এই গেল ৬০টি প্রশ্ন। অবশ্যই তোমরা বারবার এই ৬০টি প্রশ্ন একটু রিভাইজ দিয়ে যাবা, হয়তোবা কমন পাবা। পরবর্তীতে আসি, আমরা যে ৬টি ১২টি গদ্য পদ্য অংশ পড়বো, এর মধ্যে যে পড়াগুলোতে চরিত্র আছে, হ্যাঁ, সেই চরিত্র সম্পর্কে একটু আলোচনা করি। অবশ্যই ভালো করে মনে রাখার চেষ্টা করবা। সুভা রবীন্দ্রনাথ ঠাকুর। এই গল্পে, সুভা গল্পে চরিত্র আছে সুভা, বাণীকণ্ঠ, প্রতাপ এবং হচ্ছে সুভার মা। তো আমরা দেখি সুভা হচ্ছে তার আসল নাম সুভাষিনী, গল্পের প্রধান চরিত্র বা নায়িকা। প্রতাপ তাকে সু বলে ডাকে।
শুভা বাক প্রতিবন্ধী ছিল। শুভার বন্ধু সর্বস্বী ও পাঙ্গুলি, এই দুটির নাম হচ্ছে গাভী। আর তার আরো বন্ধু ছিল ছাগল, বিড়ালের শাবক বা বাচ্চা। শুভা প্রতাপকে মনে মনে ভালোবাসতো, তাই তেঁতুল তলায় বসে মাছ ধরা দেখতো এবং প্রতাপকে পান বানিয়ে খাওয়াতো। এবার আসে বাণীকণ্ঠ। বাণীকণ্ঠ হচ্ছে শুভার বাবা বাণীকণ্ঠ। তার ৩ মেয়ে, সুকেশিনী, সুহাসিনী এবং সুভাষিনী। হ্যাঁ, এবার আসি প্রতাপ। প্রতাপ ছিল নিতান্ত অকর্মণ্য। সে গোসাইয়ের ছোট ছেলে। তার প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা। সুভার মা, তিনি বাণীকণ্ঠের স্ত্রী। তিনি সুভাকে নিজের ত্রুটি স্বরূপ দেখতেন এবং গর্ভের কলঙ্ক মনে করতেন। তিনি সুভার প্রতি বিরক্ত ছিলেন। হ্যাঁ, এরপরও কিছু এক্সট্রা তথ্য নোট মনে রাখার চেষ্টা করবা। বাণীকণ্ঠের বাড়ি চণ্ডীপুরের নদীর একেবারে উপরে। বাখারের বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, কলার বাগান বিদ্যমান। বাণীকণ্ঠের পারিবারিক অবস্থা ছিল সচ্ছল। সুভার মা তাকে গর্ভের কলঙ্ক জ্ঞান করতেন, আর সুভার বাবা তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। বাবা মা তাকে বিয়ে দেওয়ার জন্য কলকাতায় নিয়ে যেতে চান। এই গেল সুবা গল্পের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আসে আম আঁটি ভেঁপুর গল্পে। লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে চরিত্র হচ্ছে হরিহর, সর্বজয়া, অপু এবং দুর্গা। হরিহর হচ্ছে অপু দুর্গার বাবা। সর্বজয়া হচ্ছে অপু দুর্গার মা। অপু হচ্ছে হরিহর ও সর্বজয়ার ছোট ছেলে। এই প্রবন্ধের একটি প্রধান চরিত্র। দুর্গা হচ্ছে হরিহর ও সর্বজয়ার বড় মেয়ে। তার বয়স 10 থেকে 11 বছর। এই প্রবন্ধের একটি প্রধান চরিত্র। হ্যাঁ, এরপরে আসছি মানুষ মোহাম্মদ। লেখক হচ্ছে মোহাম্মদ ওয়াজেদ আলী। আর চরিত্র হচ্ছে হজরত মুহাম্মদ, হজরত আবু বক্কর সিদ্দিক, হজরত ওমর, খালিদ, আবু মাবদ, উম্মে মাবদ এবং আয়েশা। দেখি চরিত্রগুলো সম্পর্কে কি আছে। হজরত মুহাম্মদ হচ্ছে তিনি মুসলমানদের শেষ নবী ও মহানবী। মক্কার কুরাইশ বংশে তার জন্ম। হজরত আবু বক্কর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা এবং বিশ্ব নবীর বিশ্বস্ত সহচর ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণকারী প্রথম পুরুষ হচ্ছে হজরত আবু বক্কর সিদ্দিক। হজরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা বা বীর যোদ্ধা। কোরেশ বংশের বীর ছিলেন তিনি। খালিদ বীর যোদ্ধা এবং সেনাপতি ছিলেন ইসলামের। আবু মাবদ রাহি পথিকদের সেবিক সেবিকা, হ্যাঁ, সেবক বা মেষপাল পালনকারী পুরুষ। সেবিকা না, ইংরেজি হবে সেবক। সেবক ও মেষ মেষপাল পালনকারী পুরুষ। ঠিক আছে। উম্মে মাবদ রাহি প্রতীকদের সেবিকা এবং আবু মাবদের স্ত্রী। আয়েশা হজরত আবু বক্করের কন্যা ও নবীর স্ত্রী। এবার আসি প্রবাস বন্ধু। এই প্রবাস বন্ধুর যে চরিত্রগুলো আছে সেগুলো হচ্ছে লেখক আব্দুর রহমান, জিরা, এই কয়েকটি 3টি চরিত্র। দেখি লেখক কি ছিল। লেখক সৈয়দ মোস্তফা আলী আফগানিস্তানের রাজধানী কাবুলের খাজামোল্লা গ্রামে ভ্রমণে যান। আর আব্দুর রহমান ছিল লেখকের সেবা যত্নে নিয়োজিত ছিলেন। এই আব্দুর রহমান, তার উচ্চতা ছিল 6 ফুট 4 ইঞ্চি এবং দেহের রং ছিল ফর্সা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাকে হরফন মৌলা বলা হয়, যার অর্থ ছিল সকল কাজের কাজী। আব্দুর রহমান উত্তর আফগানিস্তানের অধিবাসী ছিলেন। সে রান্নায় পারদর্শী ছিল। তিনি স্বদেশ ভূমি পানশির বর্ণনা করেন লেখকের কাছে। আচ্ছা, সে জিরা, তিনি কাবুলের এক কলেজের অধ্যক্ষ। তিনি জাতে ফরাসি। তিনি লেখককে আব্দুর রহমানের খোঁজ দেন। তিনি লেখকের পরিচিত জন। তিনি শৌখিন মানুষ, গল্প করে সময় কাটাতে পছন্দ করেন। তিনি সারাদিন আফগানিস্তানের বিভিন্ন মন্ত্রীর দপ্তরে ঘুরে ঘুরে আড্ডা দিয়ে বেড়াতেন। কাবুলের মানুষ, খাবার এবং পরিবেশ সম্পর্কে তিনি সবই জানেন। এখন আসি লেখক বা কবি পরিচিতি। দেখো, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে একটু জানি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। তার উপাধি ছিল বিদ্যাসাগর। দানশীলতার জন্য তাকে দয়ার সাগর বলা হয়। সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক ও জ্যোতিচিহ্নের জনকও
বলা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিশু পাঠ্য বই হচ্ছে বর্ণপরিচয়, যেটি পরীক্ষায় আসতে পারে। তার বাংলা ব্যাকরণ বইয়ের নাম হচ্ছে ব্যাকরণ কৌমুদী। আর এরপর আসি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে মাত্র ৮ বছর বয়স হতে কবিতা রচনা শুরু করেছিলেন। বাবা মায়ের ১৪তম সন্তান ও অষ্টম পুত্র ছিলেন। আর বাংলা ছোট গল্পের তিনি জনক। ৪ নাম্বার তথ্য হচ্ছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯১০ সালে এবং গীতাঞ্জলি সং অফ আরিং প্রকাশিত হয় ১৯১২ সালে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি বাংলায় প্রকাশিত হয় ১৯১০ সালে এবং ইংরেজিতে প্রকাশিত হয় ১৯১২ সালে। আর এর জন্যই তিনি ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান। ৫ নম্বর তথ্য হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা, এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেলজয়ী বাঙালি। মাত্র ১৫ বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। আর ৯ নম্বর তথ্য হচ্ছে ১৭ বছর বয়সে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে যান। এবার আসি প্রমোদ চৌধুরী। এখানে একটু জিনিস মনে রাখবা, যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ, যেটি পরীক্ষায় আসতে পারে। প্রমোদ চৌধুরী তার ছদ্মনাম হচ্ছে বীরবল। আসে বাংলা চলিত গদ্যের প্রবর্তক। তার সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে সবুজ পত্র, যেখানে বাংলা সাহিত্যের চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। তার পৈতৃক নিবাস হচ্ছে পাবনা জেলার হরিপুর গ্রামে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়? পাবনা জেলার হরিপুর গ্রামে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম মৃণালিনী দেবী। তিনি একজন কথা সাহিত্যিক ছিলেন, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন কথা সাহিত্যিক। মোহাম্মদ ওয়াজেদ আলী তিনি পেশায় ছিলেন একজন সাংবাদিক। স্বাস্থ্যগত কারণে ১৯৩৫ সালে কলকাতা ছেড়ে বাঁশদহ গ্রামে ফিরে আসেন। সৈয়দ মুজতবা আলী, লেখকের পিতার নাম হচ্ছে সিকান্দার আলী। আফগানিস্তানের কাবুলের কৃষি বিজ্ঞান কলেজে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু হয়। তিনি নিজস্ব এক গদ্য শৈলীর নির্মাতা। তার পৈতৃক নিবাস হচ্ছে মৌলভীবাজার। খুবই ইম্পর্টেন্ট, সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায়? এটা হচ্ছে মৌলভীবাজার। মাইকেল মধুসূদন দত্ত, তিনি ছিলেন বাংলা সাহিত্যের যুগ প্রবর্তক কবি, আধুনিক বাংলা কবিতার জনক, বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যের রচয়িতা, অমৃতাক্ষর ছন্দ, পত্রকাব্য, সনেট, চতুর্দশপদী কবিতার প্রবর্তক। প্রথম সার্থক প্রহসন নাম হচ্ছে একেই কি বলে সভ্যতা। তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন ১৮৪৩ সালে এবং তার নামের সাথে মাইকেল শব্দটি যুক্ত হয়। হ্যাঁ, তিনি আধুনিক কবি। বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি হচ্ছে এই মাইকেল মধুসূদন দত্ত। এরপরে তার অমর কীর্তি হচ্ছে মেঘনাদ বধ কাব্য, আর উপাধি হচ্ছে মাইকেল। এবার আসি গোলাম মোস্তফা, তিনি পেশা জীবনে সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা, বাংলা ভাষায় প্রথম ইসলামী গান ও গজল রচনাকারী এবং কাজী নজরুল হচ্ছে বিদ্রোহী কবি। আর আমাদের হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এবার আসি জীবনানন্দ দাশ, ছদ্মনাম হচ্ছে কালপুরুষ। আর জীবনানন্দ দাশের মা হচ্ছে কুসুম কুমারী দাশও ছিলেন একজন স্বভাব কবি। এবার আসি ফরুক আহমেদ, তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে সাত সাগরের মাঝি। হ্যাঁ, আহসান হাবীব সম্পর্কে কিছু তথ্য, তার প্রথম কাব্য হচ্ছে রাত্রি শেষ। তার কিশোর পাঠ্য উপন্যাস হচ্ছে রানী খালের সাঁকো। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, রানী খালের সাঁকো তার বিখ্যাত কিশোর পাঠ্য উপন্যাস। সেটা আসতে পারে পরীক্ষায় যে আহসান হাবীবের কিশোর পাঠ্য উপন্যাস নিচের কোনটি? তখন বলতে হবে রানী খালের সাঁকো। এইগুলো অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যগুলো অবশ্যই পরীক্ষার আগে দু একবার দেখে যাবা, হয়তোবা উপকারে আসলেও আসতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যদি এই ভিডিওটি কোনো উপকারে আসে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা।